এবার চরম একটি দুর্নীতির, আপনারা তো বলেছিলেন সবাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদ্মা সেতু হতে দিচ্ছেন না, কিন্তু আপনারা তার আসল বাক্যটি তখনকার সময় কেউ শোনার চেষ্টা করেননি, বোঝার চেষ্টা করেননি। প্রিয় দক্ষিণবাসী, আমিও দক্ষিণ অঞ্চলের কোনো একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আমার ভূমিটুকু যেখানে আমি জন্ম হয়েছি সেটা নেই। যেখানে আমি বন বা পাখির মধ্যে বসবাস করতাম, ছোটবেলায় আমি দুষ্টামি করতাম, সেই জায়গাটুকু নেই। আপনারা দেখেন আমার সেই জায়গাটুকু নেই। তার এখন আমার ছেলে মেয়ে সন্তানদের কাছেও যদি বলতে যাই তাহলে আমি কী হয়ে যাব জানেন? ওই যে গ্রামের ঘুম পাড়ানো রূপ কাহিনীর গল্পের মতো মনে হয় ওদের কাছে। আমার কাছে খুব কষ্ট লাগে, কারণ আমি প্রকৃতির সন্তান, আমি প্রকৃতির ভিতরেই থাকতাম। আমি বই আগে পড়ে ফেলতাম, পড়ে তারপরে ওই স্কুল ছুটি হইলে তখন বনের ভিতরেই থাকতাম। আমাকে সাপেও কামড়াইতো না, ওরকম বেরোবে। তারপরে দেখলাম আমি মারতাম না ওদেরকে, আঘাত করতাম না, চুপচাপ বসে বসে কিছু কিছু গাছের পাতা পুতা খাইতাম। আর ওখানে অনেক কিছুই পাওয়া যায়। দেখেন আপনারা এই যে ওস্তাদগুলো দেখেন দুর্নীতির, এই যে দেখেন, আপনারা দেখেন এই যে এই রিপোর্টটা আপনারা 2-3 দিন আগে দেখছেন, পদ্মা সেতুর যানবাহন পারাপারে 2,34,03,000 কোটি টাকা অতিক্রম, টোল আদায় 2,34,03,000 কোটি টাকা। কিন্তু আপনারা কি জানেন 2022, 2023, 2034 গত এই অর্থ বছরগুলিতে পদ্মাবতী সহ পদ্মার আশপাশের নদীর মানুষগুলো কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনারা কি একটু দেখেছেন? আপনারা একটু যান না, ওই এলাকার দিকে যান, ওই চরম ভয়াবহ অঞ্চলের দিকে যান। আপনার মনে হবে আপনার নিজের সাপটা বিক্রি করে দিয়ে হলেও ওদেরকে দুমুঠো ভাত দিয়ে আসি। তারা ব্যাপক নদী ভাঙনের শিকার হয়েছেন, প্রচণ্ড ভয়ঙ্কর নদী ভাঙনের শিকার হয়েছেন, এবং এত বড় নদী ভাঙনের শিকার হয়েছেন যে আমি বলতে চাই না, যে যেটা বলতে গেলে আপনার কাছে মনে হবে একটা গল্প বলতেছি। না, বাস্তব ইতিহাস। এই পদ্মা সেতুর পারাপারে 2,34,03,000 কোটি টাকা অতিক্রম লিখে এই প্রোগান্ডা সেতু মন্ত্রণালয় বর্তমান চেয়ারে যারা বসে আছে, পূর্বের চেয়ারেও যারা বসেছিল, এই প্রোগান্ডা মন্ত্রণালয়কে জনসম্মুখে এনে এদেরকে বিচার করার জন্য আমি ভাঙ্গন কবলিত এবং ওই অসহায় মানুষগুলোর পরিবারের পক্ষ থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ দেশের জনগণের নিকট বিশেষভাবে অনুরোধ করেছি, আপনারা ওই অঞ্চলগুলিতে যান, মুন্সিগঞ্জ, লৌহজং, শরীয়তপুর, চৌরজানাতপুর এবং মিঠাইপুর সহ এর আশপাশের অঞ্চলগুলিতে যান। আপনি যদি বলেন আপনি গিয়েছেন, আমার বলার দরকার নেই। আমার ভাষা নেই, আমি বলতে পারতেছি না এখন। আমি অনেক কষ্ট করে ছদ্মবেশে আমাকে যেতে হয়েছে। আমি আসলে নিজের রূপ নিয়েও আমি অনেক জায়গায় যেতে পারি না। আমার গ্রামের বাড়িতেও আমি মাঝে মধ্যে চলে যাই, কিন্তু আমাকে সবাই দেখতে পারে, আমাকে বুঝতে পারে না হয়তো ওই সময় হয়তো আমি অন্যভাবে যাই। আমি যাই কখনো বড় গাড়ির ভিতরে বসে আছি, 4-5টা গাড়ি গেছে, তার মাঝখানে বসা আছি, সবাই মনে করছে অন্য টিম। কখনো প্রশাসনিকভাবেও, কখনো বিদেশিদের নিয়ে হলো, কখনো আবার ফকিরের বেশেও আমাকে যেতে হয়েছে। এত কষ্ট। তো আমার প্রতি এই মুহূর্তে স্টিম চালিয়েছে সেতু কর্তৃপক্ষ, এবং সরাসরি আমার টাকা বন্ধ করে দেওয়ার জন্য, আমাকে টাকা পয়সা না দেওয়ার জন্য বিদেশিদেরও চাপ প্রয়োগ করেছে। প্রুফমেন্ট আমার কাছে আছে। আমি প্রুফমেন্ট ছাড়া কোনো অভিযোগ করি না। প্রুফমেন্ট যদি না দেখাইতে পারবে সেও অপরাধী হয়ে যায়।
তো আমি প্রুভমেন্ট নিয়েই আমি এবার প্রয়োজনে আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি। আমি মনে করি এটাও একটা মুক্তিযোদ্ধাদের মতো। আপনারা দেখেন, এইখানে 25শে জুন 2022 সালে উদ্বোধন করছে উস্তাদরা ফাউন্ডেশন করে। আমি এইখানে শুধুমাত্র আওয়ামী লীগ জড়িত তাও নয়, এর সাথে অনেক ধরনের দলীয়, সরকারি, বেসরকারি, উচ্চ পর্যায়ের অনেক ব্যক্তি জড়িত, যারা এদেশের অর্থ নিয়ে, এদেশের অর্থ তছরুপাত করে দেশ বিদেশে গিয়ে তাদের সন্তানদের জন্য স্বর্গখানা তৈরি করে এখন তারা বসবাস করছে বিদেশের মাটিতে। আর অথচ তাদের অর্থ এই দেশের হতদরিদ্র পরিবারের কষ্টের অর্থ মেরে খেয়ে এখনও খাচ্ছে, খেয়ে তারা উচ্চবিলাসী জীবনযাপন। এদের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অপরাধ হয়েছে? এদের বিরুদ্ধে প্রতিবাদ করাটা, এদের বিরুদ্ধে লিখতে কি, আমাদের কলম ধরতে কি অপরাধ হয়েছে? তা আপনারা শুনেননি তার কথাটি। তিনি পদ্মা সেতু হতে চায়নি, কে বলছে? তিনি ক্ষুদ্র ঋণের জনক, তিনি কেন হতে চাবেন না? অবশ্যই চেয়েছেন, তার কথাটি কেউ শুনতে চাননি। পদ্মা সেতুটি মূলত তিনি চেয়েছিলেন মাটির তল দিয়ে সুন্দর করে একটু মাল্টি সেক্টরাল। তার বিশ্বাস ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকাটা, ওই গাজীপুর, সাভার, ওই শিল্পনগরীরা, ওখান দিয়ে প্রথম আরিচা দিয়ে করার প্ল্যান ছিল। 2004 সালের অর্থমন্ত্রী সাইফুর রহমান স্যার সহ প্ল্যানিং কমিশনের রিপোর্ট অনুসারে আমরা কিন্তু পদ্মা সেতুর একটা হিসাব এবং বারাকা বিডিসিএল কর্তৃক সেটি মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছিল এবং তার ডকুমেন্টসগুলি এখন আমাদের কাছে আছে। তৎকালীন সময়ে বেলা সহ বিভিন্ন সংস্থার জন্য তাদের কী ধরনের ক্ষতি হতে পারে সেটার উপরে সমীক্ষা করে এবং সেই ক্ষতিপূরণ কীভাবে পূরণ করা হবে সেই অনুসারে তারা তাদেরকে উপস্থাপন করে। সেখানে তারা ক্ষতিকারক এবং ভ্যাটিং রিপোর্ট, ফিজিবিলিটি রিপোর্ট, গ্রান্ট পর্যায় রিপোর্ট, স্টাডি রিপোর্ট, স্ট্রাকচারাল রিপোর্ট, পরিবেশগত রিপোর্ট, এই ধরনের সকল রিপোর্ট তৈরি করে তার সিগনেচার করে স্টাডি রিপোর্টটি জমা দেওয়া হয়েছিল। মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে এখনও, তবে এইগুলি বিলুপ্ত করে ফেলছিল, বিলুপ্ত করতে পারেনি। কারণ কিছু ভালো মানুষ, কিছু মানুষ এখনও বেঁচে আছে, যাদের কলমের কালিমায় আজকের দেশটি কাঠামো দাঁড়িয়ে আছে, আজকের দেশটি খাচ্ছে, আজকের দেশটি এখনও হাসতেছে। যে দেশটি বারবার উচ্চ দিকে উপরে উঠে যেতে চায়, সেই দেশটি বারবার কেন গলা চিপে ধরা হয়, কেন দেশটির পাতা ছিঁড়ে ফেলা হয়? সেই দেশটি এখনও বেঁচে আছে। তারপরে এই ভাঙন 2024-এর পরে প্রফেসর ইউনূস স্যার তো আসতে চায় নাই, তাকে অনেকবার চেষ্টা করা হয়েছিল। এবার আমরা হতভম্ব হয়ে গেছি, মাঝে মধ্যে বকাও দিয়ে বসছে আমাদেরকে, কেন তারে নিয়ে আসলাম? তাকে এটুকুই বোঝানো হয়েছিল, আপনি শেষ বয়সে কোথায় যাবেন? আজ তার স্যারেরা আপনারা সবাই আছেন, আপনারা যদি না থাকেন তাহলে আমরা কই যাবো? স্যার আপনি আইসা পড়েন, আসতে হবে। তাকে যে শুধু ছাত্ররাই আনছে এটাই সঠিক নয়। ছাত্র, শ্রমিক, জনতা অনেক অনুরোধ করে তাকে নিয়ে আসা হয়েছে, আপনি স্যার আমাদেরকে বাঁচান। আজকে ঠিক আছে, আপনার লাশ, আপনার মৃত্যুবরণ করলে শেষ দশা আপনার মায়ের কাছে আমরা পৌঁছে দিয়ে আসবো। আপনার ওই বিমানে করে আপনারা মানুষজন আপনারা তারা নিয়ে আসবেন, আপনি মুসলিম, আমরা নিয়ে যাব কষ্ট করে। আমাদের কাছে চলে আসেন, আমরা অনেক কষ্টে আছি, আমাদের প্রতি একটু দেখুন। আপনার ক্ষুদ্র ঋণে আপনার বন্ধু বান্ধব এপিজে আবুল কালাম থেকে শুরু করে বিশ্বের নামি দামি অনেকেই আছে, আপনি আসেন। তারপরে তিনি আসছেন। তিনি আসার পরে দেখেন এই লোকটিকে একদিনও সুস্থ মাথায় কাজ করতে দিচ্ছেন কিনা আপনারা? আমরা জনগণকে কাজ করতে দিছি? দেই নেই। রাস্তা, ব্যারিকেড, এইটা ওইটা যত দাবি সংস্কার শেষ পর্যন্ত চাইপা ধরে নির্বাচনও দিতে বললেন, দিয়ে দিছে, ভালো কথা। এখন ওই দল বহিষ্কার নাকি, এই রাজনৈতিক বিষয়ে এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই না, আমি এই বিষয়ের তেমন এক্সপার্ট না, আমার এই বিষয়ে অত ধারণা নেই।
আমার ধারণা যে বিষয়টা, আমি কোনো ওই বড় মাপের কেউ না, আমি একজন এক্সপার্ট, মাল্টি সেক্টরাল, বিনিয়োগ বান্ধব, বৈদেশিক টেকনোলজি বিক্রয়কারক এবং এক্সপার্ট। আমি এইটাই আমার কাছে কাজ হইল, যেখানে কম দামের ভিতরে বড় বড় দেশটা বড় বড় প্রযুক্তি ব্যবহার করতেছে, আমি ওইখান থেকে কিছু কিছু জিনিস ভাঙিয়ে চলে গেল, একটু সাইরা সুইরা অন্য অন্য দেশ যে চায়না টানা দিয়ে সাইরা এখানে আইনা যদি ফিট করা যায়, আমরা যদি একটু ভালো থাকতে পারি, সেই ধরনের ব্যক্তি, অর্থাৎ বিক্রয় প্রতিনিধি যেটাকে বলা হয়, মার্কেটিং অ্যান্ড সেলস। আমাদের একটু ছোট্ট কোম্পানি আছে, আমার স্যাররা করে দিছে, সেই কোম্পানির নাম হলো বিজনেস সার্ভিসেস ইন্টারন্যাশনাল। তার কমিটমেন্টও আমরা দিয়ে দিছি মাঠ পর্যায় থেকে, স্যার আমাদের কমিটমেন্ট প্রাইস, কোয়ালিটি অ্যান্ড সার্ভিসেস। আমরা এটা আমরা আর এই দেশের প্রাইভেট সেক্টর আমরা প্রতিষ্ঠানের কাছে আমরা বিক্রি করতে পারি না আমাদের প্রযুক্তি, গেলে আমাদেরকে লাস্টে ঘুরে ফিরে আমাদের পয়সাও দেয় না, লাস্টে যাই আমার সময় নষ্ট হয়, এরপর পরিবারের বিভিন্ন জায়গায় বকা খাইতে হয়, বহুত ধরনের বকা খাইতে কষ্ট করতো, তখন তারপরে কী করলো, হ্যান ত্যান কিছুই না, তখন মাথা আরও নষ্ট হয়। এই জন্য আমরা যাই না। যদি সরকারের কাছে বিক্রি করা যায়, তাহলে সেখানে সংশ্লিষ্ট অনেক ধরনের ভালো মন্দ সব ধরনের একটা স্টাডি টিম থাকে, তাদের মাধ্যমে সে অর্থটা বিদেশিরা যে কোনোভাবে ইনসেন্টিভ হিসাবে যে কোনো পৃথিবীর যে কোনো দেশে ইনসেন্টিভ, বিক্রয় প্রতিনিধির ইনসেন্টিভ গ্রহণ করা যায়। তবে বিক্রয় ইনসেন্টিভ একটা মাত্রা থাকে, সেই ইনসেন্টিভের উপরে নয়, 5% পর্যন্ত হয় সর্বোচ্চ 5%, সেটা দিতে পারে যে কোনো ম্যানুফ্যাকচার তৈরি করলে। একটা মাল যদি ওই দামেই বিক্রি করে দেন, ম্যানুফ্যাকচারার দিয়ে দেবে আপনার কমিশন। হয়তো যদি ম্যানুফ্যাকচারার আরও ভালো হয়, তাহলে ওই বিক্রয় প্রতিনিধিরা হয়তো কিছু অ্যাডভান্সও দেয়। তো যাই হোক, এখন দেখুন আপনারা, আমরা মনে করি পদ্মা সেতুতে এই ভাঙন কবলিত মানুষের জন্য 2,34,03,000 কোটি টাকার ক্ষতি নয়, এখানে ক্ষতি হয়েছে 4,34,03,000 কোটি টাকা, ডাবল ক্ষতি হয়েছে। এটা বর্তমান সেতুপক্ষের সাথে যারা ওই সেতু মন্ত্রণালয়, ওইটা তো সেতু মন্ত্রণালয়, আরে ভাই ওটা ছিল যমুনা সেতুর একটা অফিস, সেই পরেই এখন একটা কোম্পানিতে পরিণত হয়েছে। আপনারা সবাই মিলে ওই মন্ত্রণালয়ে বর্তমানে যারা আছেন তারা এবং যারা এখনও কাজ করতেছেন, এদের কাউকে আপনারা বের হইতে দিয়েন না, তাদেরকে যেভাবে হোক বিমান ওই একেবারে পিয়ন পর্যায় থেকে শুরু করে একদম ওই পর্যায় পর্যন্ত এদেরকে আপনারা আটকে রাখেন, এদেরকে রেখে তারপরে প্রকৃত রিপোর্টটা বাই করেন। বাস্তবে গিয়ে আপনার চোখের পানি চলে আসবে কি পরিমাণ ভাঙনের শিকার হয়েছে 2023, 2024, 2025 সালের চরম ভাঙনের শিকার হয়েছে পদ্মা সহ আশপাশের নদীগুলো। এর কারণ হলো ওভারহেড ব্রিজ, নদীর উপরে দিয়ে ব্রিজ। আমরা টানেল বলছিলাম, টানেল বেসলে কি আমরা লাভের কথার জন্য বলছি? টানেল করে দিলে মাটির নিচে চলে যেত নদীটাকে। তাই এখন এই পদ্মা সেতু দেখবেন যারা বানাইয়া যেই লাভ করছে, এদেরকে দিয়েই ভাঙা হবে, এদেরকে দিয়ে এরা ভাঙবে, তাদের শাস্তি আমরা অপরাধ ক্ষমা করে জনগণ দিতে পারে, ওদেরকে এই ভাঙার খরচ অনেক টাকা। এটা ভাঙবে, ভাঙ্গা নদীর গতি সীমানা বাইর করে দিবে, এবং বাইর করে দিতে পারলে তখন জনগণ হয়তো ক্ষমা করে দিতে পারে। এর মধ্যে দিয়ে আমরা হয়তো আরিচা দিয়ে আমরা ছোট করে আমরা কষ্ট করে ইন্ডাস্ট্রিয়াল মাল মংলা পোর্টে পৌঁছে দিয়ে, এবং ওদিক দিয়ে ওই বগুড়া রোডটাকেও কানেক্টিভিটি করে দিব ওই পাংশা দিয়ে, যেটা বেরিয়ে গেছে রেল মাল্টি লেন। এখানে খুব বেশি খরচ হবে না, আপনারা জানেন স্টাডি রিপোর্টে খুব বেশি না, ওনাদের মতো কিছু না। কিন্তু এইটার ভিতরে যারা কুঙ্কিত করতে আসবে, যারা আমাদের মুক্ত লোকগুলোকে কুঙ্কিত করে সরিয়ে দিতে আসবে, তাদের কিন্তু পদ্মার মধ্যে ওইখানে বসেই তাদেরকে দিয়ে আমরা তাদের বিচার কি করবো জানেন? অগদেই কাজ করামো, নাম পানির মধ্যে আইসোস কাজ করতে, খাইতে আইসোস, একটু প্লেট ধোয়ামো দিয়া। দেখেন না ভাই, আমার দক্ষিণ পাড়ের অঞ্চলটা ভাই ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যুদ্ধ করলাম, আজকে আমাকে পাগল ছাগল বলবি, পাগল কারা দেখ, একটা আওয়াজ দিছি, এবার দ্বিতীয় আওয়াজ আমিন, আহমেদ আমিন করব
বিডিসিএল বিজনেস সার্ভিসেস ইন্টারন্যাশনাল একটি অভিন্ন কোম্পানি যা দেশ ও মানুষের আত্মার জন্য গরিব অসহায় মানুষের পাশে আছে। বিজনেস সার্ভিসেস ইন্টারন্যাশনাল পিএসআই ব্র্যান্ড যিনি তৈরি করেছেন তিনি আজ শুয়ে আছেন আজিমপুরের। তিনি আমাদের মেধাবী সন্তান, পেট্রোলিয়াম সেক্টরের মাইলফলক অধ্যায়ক। তিনি আমাদের নাসির আহমেদ। আজও তিনি বেঁচে আছেন আমাদের মাঝে। আমরা 6 মাস আগে তাকে হারিয়েছি। কাঁদো বাঙালি নাসির আহমেদের জন্য। আমিন।